ইমনকে দেখেই মাউসিয়াত তার সামনে ভ্রু কুঁচকে দাঁড়ালো। মাউসিয়াত বুকে হাত গুজে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি খেলায় নাম দিয়েছ। ইমন হেসে বলল, বিশ্বাস না হওয়ার কি আছে? আমার মনে হয় না তুমি ফুটবল খেলতে পারো। মনে না হওয়ার কারণ কি? তোমাকে দেখে মনে হয় না। আহনাফ ইমনের কাঁধে হাত রেখে মাউসিয়াতকে উদ্দেশ্য করে বলল, মানুষের দক্ষতা তার চেহারার মধ্যে থাকে না, তার দক্ষতা বোঝার জন্য উদার মন দরকার। আর তোমার মন মানসিকতা একটুখানি, তাই তোমার হয়তো মনে হয় না। মাউসিয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে রইল। ইমন আহনাফের কথা কাটিয়ে দেওয়ার জন্য বলল, আরে আহনাফ, সবসময় মজা করিস কেন? আহনাফ বাঁকা চোখে মাউসিয়াতের দিকে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ইমন ভালো করেই চিনে। আমি সবসময় সিরিয়াস কথা বলি, মজা করার মতো মন মানসিকতা আমার নেই। কথাটি বলে আহনাফ চলে গেল। ইমন আহনাফের পিছু পিছু এসে বলল, তুই মাউসিয়াতকে এভাবে অপমান করিস কেন? আহনাফ ইমনের সামনে হাত নাড়িয়ে বলল, তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ওকে আমি অপমান করেছি? বোকা ছেলে, ও তোকে অপমান করছিল। আমি শুধু ওকে ওর মানসিকতার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ইমন চুপ করে রইল। আহনাফ বলল, মনে হচ্ছে তুই মাউসিয়াতের ব্যাপারে খুবই সেন্সিটিভ। প্লিজ ইমন, আমি চাই না তুই মানসিকভাবে কষ্টে থাক। ও তোকে নিয়ে এভাবে চিন্তা করছে না, করবেও না। কেন করবে না? বয়স কত হয়েছে তোর? খুব শীঘ্রই 16 শেষ হবে। 16 বছর খুবই কম ইমন। আর কী বা আছে আমাদের? না আছে পরিচয়, না আছে নাম। এমন অবস্থায় আছি যেখানে নিজের বংশ পরিচয় দিলেই বিপদ। সেখানে তুই প্রেম করবি, তাও আবার মাউসিয়াতের সাথে? ও এদেশের, আর আমরা ভিনদেশী। ওর পরিবার এটা মেনে নেবে না। তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এত ঝামেলা নিতে পারবি? ভালোবাসায় সব সম্ভব। তুই যে অনুভূতিকে ভালোবাসা ভাবছিস, সেটা আসলে ভালোবাসা না। যদি সত্যি ভালোবাসা হয়, আমার তো মাউসিয়াতকে অনেক ভালো লাগে। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আশা করি বাইরের কারোর জন্য আমাদের 6 জনের মধ্যে কোনো ঝামেলা হবে না। কথাটি বলেই আহনাফ চলে গেল। ইমন পেছন ফিরে মাউসিয়াতের দিকে তাকালো। মাউসিয়াত তার বান্ধবীর সাথে গল্প করছে। ইমন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। 1 মিনিট 2 মিনিট এভাবে অনেক সময় পার হয়ে গেল। মাউসিয়াত তার কথা শেষ করে ক্লাসে ঢুকে গেল, কিন্তু তার চোখ একবারও ইমনের দিকে গেল না। তাহলে কি আনমনেও মাউসিয়াতের দৃষ্টি ইমনকে খোঁজার চেষ্টা করে না? তাহলে এই বন্ধুত্বও কি মাউসিয়াতের কাছে মূল্যহীন? ক্লাসরুমের সামনে খালি বারান্দায় ইমন দাঁড়িয়ে আছে। আজ তার বাবাকে খুব মনে পড়ছে। বাবা আর মা ইবানের চেয়েও তাকে একটু বেশি ভালোবাসত, কারণ সে বয়সে ছোট ছিল। সে কখনোই কোনো অপূর্ণতায় ছিল না, কিন্তু আজ সে যা চাইছে তা সহজে পাচ্ছে না। এই না পাওয়ার যন্ত্রণা তাকে মনে করিয়ে দিচ্ছে সেই কালো রাতটির কথা। যদি সেদিন সেও বাবা মার সাথে অনেক দূরে হারিয়ে যেত, হয়তো তখন তাকে এত আক্ষেপ করতে হতো না। ইবানের কণ্ঠে ইমনের ঘোর কাটল। ইবানের পেছনে তাহমিদ, তুর্য, আরাফ আর আহনাফ দাঁড়িয়ে আছে। ইবান ইমনের 2 কাঁধে তার 2 হাত রেখে বলল, আমি জানি তোর এই সুযোগটা দরকার ছিল। তুই তো খেলতে চাস। এখন তোর স্বপ্ন পূরণের ছোট একটা পথ খুলে গেছে। তাহমিদ বলল, যারা মনে করে তোর মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তাদের দেখিয়ে দিতে হবে ইমনকে। তুর্য ইমনের কাঁধে হাত রেখে বলল, শুধু পড়াশোনা করলেই সম্মানিত হওয়া যায় না। যারা সারাদিন বই নিয়ে বসে থাকে, তারাই ক্লাসে প্রথম হয়। আর যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য সংগ্রাম করতে থাকে, তারা জীবনে প্রথম হয়। আরাফ বলল, ইমন, এখন প্র্যাকটিসে যা। আহনাফ ইশারায় ইমনকে শুভেচ্ছা দিল। ইমনও মুচকি হেসে চলে গেল। এরপর 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পর একাদশ শ্রেণীর 2টি গ্রুপের মধ্যে ফুটবল খেলা হলো। সেই খেলায় ইমনদের দল জয়ী হলো। এভাবে 2 দিনের ব্যবধানে 4টি ম্যাচ হলো। 4টি ম্যাচে 2টি দল বাছাই করা হলো। এই 2টি দলের মধ্যেই এবার শেষ ম্যাচ হবে। যেই দল জিতবে তাদের জন্য একটা সুযোগ থাকবে। তারা যদি ভালো খেলা প্রদর্শন করতে পারে, তাহলে তাদের অন্য স্কুলে প্রতিদ্বন্দ্বী হিসাবে নিয়ে যাওয়া হবে। শেষ ম্যাচের দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিকে বাছাই পর্বে তুর্যের নাম এসেছে। এখন স্কুলের 5 জন বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে গানের প্রতিযোগিতা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন অরুণিকা আর শতাব্দীও আরাফদের স্কুলে গেল।
অরুণিকা আজ সাদা ফ্রক পরে অনুষ্ঠান দেখতে এসেছে। শতাব্দী নিজ হাতে অরুণিকাকে সাজিয়ে দিয়েছে। তাহমিদ অরুণিকার সাজ দেখে শতাব্দীকে বলল, একদম পুতুল বানিয়ে দিয়েছ। ও তো পুতুলই। আরাফ অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। অরুণিকা ফ্রক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলল, আমাকে কি পুতুলের মতো লাগছে? হ্যাঁ, একদম পুতুল লাগছে। অরুণিকা মুখে হাত দিয়ে হাসল। আহনাফ দূর থেকে সেই হাসি দেখে মুচকি হেসে ইবানকে বলল, আমাদের অরু বড় হয়ে যাচ্ছে দেখ। ইবান অরুণিকার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সামনে ওর 6 বছর পূর্ণ হবে। কিভাবে যে 2টা বছর কেটে গেছে। এবার তুর্য তার গিটার নিয়ে মঞ্চে উঠল। অরুণিকা হাততালি দিয়ে বলল, দেখো রকস্টার। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে কণ্ঠে গান ধরল। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে। হাতখানা দেবে কপাল ভরে, ভয় নেই আমি আছি পাশে। হাতখানা ধরে আছি হেসে, কোলেতে আমার মাথা তোমার। অন্ধকার রাত নিশ্চুপ সব জোনাকির দল আজও জেগে আছে, তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের। হাতে রেখে হাত দেখো ঘড়ি, বসে অপেক্ষা করি কবে হবে কাল, ফুটবে সকাল। আয় ঘুম চুম্বন দে তার সারা কপালে, যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলোমাখা কপালেতে টিপটা দে, যাতে কিছু আলোকিত হয়, সে যাতে ভয় না পায়। পড়ি আয় তার 2 হাত ধরে, নিয়ে যা স্বপ্নের খেলা ঘরে, যেথা মিলবে তার সুখের ঠিকানায়। তারাদল ছুটে আয় এইখানে, তার ঘুমখানা যাতে না ভাঙে, তাই নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়। যদি দেখো সেথা আমায়, বসে গান তোমায় শোনাই, তুমি মিষ্টি এক চুমু খেও মোর গালে। অন্ধকার রাত নিশ্চুপ সব জোনাকির দল আজও জেগে আছে, তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের। হাতে রেখে হাত দেখো ঘড়ি, বসে অপেক্ষা করি কবে হবে কাল, ফুটবে সকাল। আয় ঘুম চুম্বন দে তার সারা কপালে, যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলোমাখা কপালেতে টিপটা দে, যাতে কিছু আলোকিত হয়। তুর্য গান গেয়ে মঞ্চ থেকে নেমে অরুণিকার গাল টেনে দিয়ে বলল, এই টুইঙ্কেল, তোমাকে তো আজ পরীর মতো লাগছে। অরুণিকা তুর্যের গিটার ধরে বলল, আমাকে এটা দেবে? তুর্য গিটারটা সরিয়ে বলল, না, এটা ছোটরা ধরে না। শতাব্দী হেসে বলল, বা গায়ক সাহেব, একটু আগে তুমি তোমার টুইঙ্কেলের দিকে তাকিয়ে গান করছিলে, আর এখন গিটারটাই ধরতে দিচ্ছ না। এ আবার কেমন ভালোবাসা? তুর্য ভ্রু নাচিয়ে বলল, তুমি আমার ভালোবাসা বুঝবে না। আমার ভালোবাসা সবার চেয়ে ভিন্ন। এই ভালোবাসা দেখা যায় না। কথাটা বলতে বলতেই তুর্য হেসে দিল। শতাব্দী বলল, হাসছো কেন? তুর্য ইশারায় আরাফ আর আহনাফকে দেখিয়ে দিয়ে বলল, পাশের 2টা রেগে যাচ্ছে বোধহয়। আরাফ ইশারায় অরুণিকাকে দেখিয়ে দিল। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে দেখল সে মনোযোগ দিয়ে তার কথা শুনছে। তুর্য অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে আমার পিচ্চি টুইঙ্কেলকে আমি কত ভালোবাসি, একদম ইমন, ইবান, আরাফ, আহনাফ, তাহমিদকে যেমন ভালোবাসি ঠিক তেমনি, কিন্তু আমার গিটারের চেয়ে বেশি না। সরি টুইঙ্কেল। অরুণিকা গিটারের দিকে তাকিয়ে বলল, আমি টুনঝুনকে বেশি ভালোবাসি, সুতো আপুকেও ভালোবাসি। আমাদের ভালোবাসো না? হ্যাঁ, সবাইকে ভালোবাসি। তোমরা সবাই ভালো, কিন্তু ওই ছেলেটা পচা। অরুণিকা ইবানকে দেখিয়ে দিয়ে কথাটা বলল। ইবান ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, আমি পড়াতে বসাই তাই পচা হয়ে গেলাম। এখন বাকিরাও পড়াক, তারপর সবাইকে কত ভালোবাসে দেখব। এরপর পুরস্কার বিতরণী পর্বে তুর্য গানের জন্য প্রথম পুরস্কার পেল। ক্রেস্ট নিয়ে মঞ্চ থেকে নামার সময় তাদের শ্রেণী শিক্ষক তাকে একপাশে ডেকে নিয়ে গেল। তিনি তুর্যকে উদ্দেশ্য করে বললেন, তোমার কণ্ঠে অসম্ভব মায়া, তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর স্যার? আমাদের অতিথি মিস্টার সুমন রায় তোমার গান পছন্দ করেছেন। তিনি তোমাকে ওনার সাথে যোগাযোগ করতে বলেছেন। স্যার একটা কার্ড এগিয়ে দিয়ে বললেন, হয়তো তুমি মিডিয়ায় কাজ করার সুযোগ পাবে, কারণ মিস্টার সুমন রায় মিডিয়ার সাথেই জড়িত। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। সে আবার মনে করার চেষ্টা করলো সে কি গান গেয়েছিল। গানটা কি সে এত ভালো গেয়েছে যার জন্য তার মিডিয়ায় কাজ করার সুযোগ হয়ে যাবে?
অন্যদিকে ইমনের দল জয়ী হয়েছে। তাদের বার্ষিক পরীক্ষার পর আবার অনুশীলন করতে হবে। এবার ভালো খেলতে পারলে সে পুরস্কার হিসাবে টাকা পাবে। এদিকে খেলা শেষ হওয়ার পর পুরস্কার নিয়ে সে যখন বন্ধুদের কাছে আসছিল, তখনই মাউশিয়াত তার সামনে এসে দাঁড়ালো। ইমন ক্রেস্ট দেখিয়ে বলল, আমি ভালো খেলি, এখন প্রমাণ পেয়েছ? হ্যাঁ, ভালোই খেলেছ হয়তো, তবে আমি ফুটবল খেলা বুঝি না। সবাই তোমার প্রশংসা করছে, তাই বুঝলাম ভালো খেলেছ। তবে এসব খেলাধুলা করে তুমি বেশি দূর এগোতে পারবে না। আসল উন্নতি তো ভালো রেজাল্ট আসলেই হয়। ইমন মুচকি হাসল, মনে মনে বলল, তোমার মনে জায়গা নেয়ার জন্য আমি এখন থেকে খুব পড়ব, ভালো রেজাল্ট করব। তখন হয়তো তুমি আমায় খুব পছন্দ করবে। আজ পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সবাই ক্লাসে এসে বসে আছে। মাউশিয়াত চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকছে। তুর্য তা দেখে হাসতে লাগলো। ইমন তাকে ধাক্কা দিয়ে বলল, হাসছিস কেন? দেখ, ওর মন কত সুন্দর। তাই এই মুহূর্তে বাকিদের মতো বকবক না করে আল্লাহকে ডাকছে। তুর্য মুখ বাঁকিয়ে বলল, পরীক্ষা শেষ, খাতাও কাটা শেষ, শুধু শুধু এসব করে কি লাভ? তুই চুপ কর, তুই এসব বুঝবি না। শ্রেণী শিক্ষক ক্লাসে এসে সবার প্রথমে অকৃতকার্য শিক্ষার্থীদের নাম ঘোষণা করে তাদের হাতে রেজাল্ট কার্ড ধরিয়ে দিলেন। তারপর স্যার এসে তুর্যের দিকে রেজাল্ট এগিয়ে দিলেন। তুর্য ভয়ে স্যারের দিকে তাকিয়ে রইল। স্যার বললেন, অল্পের জন্য ফেল করনি। পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন সবগুলোতেই তোমার অনেক খারাপ নাম্বার এসেছে। তুমি পাশ করা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম নাম্বার তুলেছ। আমার তোমাকে ব্যক্তিগতভাবে ভালো লাগে, কারণ তুমি ভালো গান গাইতে পারো। কিন্তু পড়াশোনাও তো করতে হবে, তাই না? তুর্যের দিকে তাকিয়ে মাউশিয়াত বাঁকা হাসি দিল। তুর্য চোখ ছোট করে তার দিকে তাকালো। এবার প্রথম 10 জনের নাম ঘোষণা করা হবে। ষষ্ঠ ধাপে ইমনের নাম ডাকা হলো। ইমন খুশিতে স্যারের কাছ থেকে রেজাল্ট কার্ড নিয়ে মাউশিয়াতের দিকে তাকালো। কিন্তু মাউশিয়াত 2 হাত দিয়ে মুখ ঢেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। আহনাফ পঞ্চম হয়েছে আর আরাফ হয়েছে তৃতীয়। এবার মাউশিয়াত মুখ তুলল। তার দৃষ্টি একবার স্যারের দিকে আর একবার ইবানের দিকে। সে চাইছে এবার যেন ইবানের নামটাই নেওয়া হোক। কিন্তু না, স্যার মাউশিয়াতকেই ডাকলো আর ইবান প্রথম হলো। স্যার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর ইমন মাউশিয়াতের কাছে এসে বলল, অভিনন্দন মাউশিয়াত। মাউশিয়াত রাগী দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। তার রাগী চোখ দুটি ছলছল করছে। রাগ আর দুঃখ দুটোই মাউশিয়াতকে ঘিরে ধরেছে। সে তার সামনে থাকা বোতলের ঢাকনা খুলে বোতলের সব পানি ইমনের মাথায় ঢেলে দিল। ঘটনার আকস্মিকতায় ইমন সহ যারা যারা ক্লাসে উপস্থিত ছিল সবাই নির্বাক হয়ে গেল। তখনই তাদের ক্লাসের আরেকটি মেয়ে মাউশিয়াতকে থামিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কি এই কাজটা ঠিক করলে? ও তোমাকে অভিনন্দন দিতে এসেছে। আর তুমি? মাউশিয়াত তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা ভিখারির মেয়ে আমাকে বলবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? ইবান ইমনের হাত ধরে মাউশিয়াতের দিকে তাকিয়ে বলল, তুমি মেয়ে মানুষ, তাই আজ অনেক বড় ঝামেলা বাঁধেনি। নয়তো আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। মাউশিয়াত ইবানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ভাই আমাকে অপমান করতে এসেছে, আমাকে খোঁচা দিতে এসেছে, আর তুমি আমাকে শাসাচ্ছ? তুর্য চেঁচিয়ে ইমনকে বলল, এই মেয়ে কতটা স্বার্থপর দেখেছিস? আমি তোকে আগেই বলেছি, ও তোর সাথে বন্ধুত্ব করেছে ইবানের কাছাকাছি যাওয়ার জন্য। আহনাফ আর আরাফ ইবানকে টেনে ক্লাস থেকে বের করে আনলো। যদি মাউশিয়াতের কোনো কথায় ইবান আরও খেপে যায়, তাহলে এই ছেলে দেখবে না তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাহমিদ আর তুর্য ইমনের কাঁধে হাত রাখলো, আর ইমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সেই মেয়েটি একটা রুমাল এগিয়ে দিয়ে মাউশিয়াতের দিকে তাকিয়ে বলল, হয়তো আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু কাউকে কষ্ট দিতে পারি না। কিন্তু বড় ঘরের মেয়েরা এত সুখের মাঝে থাকে, তবুও তাদের চোখে মানুষের অনুভূতি মূল্যহীন। তুর্য রুমালটি নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল। তারপর তারা ক্লাস থেকে বেরিয়ে গেল। এদিকে অনেকক্ষণ ধরে ইমন স্কুলের মাঠের বেঞ্চে চুপচাপ বসে আছে, আর তাকে ঘিরে সবাই বসে আছে, তার ভাই আর 4 বন্ধু। হঠাৎ তাদের দিকে এগিয়ে এলো ক্লাসের সেই মেয়েটি। একই ক্লাসে পড়লেও ইমনের চোখ সেই মেয়েটির দিকে কম এগিয়েছিল। শ্যামলা মেয়েদের দিকে হয়তো ছেলেদের দৃষ্টি সহজে পড়ে না,
তবে আজ তার সুন্দর ব্যবহার 6জনকেই মুগ্ধ করেছে। মেয়েটি ইমনকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, বাসায় যাবে না? তাহমিদ বলল, যদি ওর মন ঠিক হয়। ইমন মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার? মেয়েটি অবাক কণ্ঠে বলল, আমি তো 10 থেকেই তোমাকে চিনি। 2 বছরে তুমি আমার নামও জানলে না? ইমন তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, আরে ও সায়ন্তনী, তুই সত্যিই চিনিস না? ও খুব সুন্দর নৃত্য করতে পারে। ইমন মুচকি হেসে বলল, আমি তোমার নামটাই জানতাম না, তোমাকে তো দেখেছি। সায়ন্তনী বলল, আমি তোমাদের সবার নাম জানি, তুর্যের সাথে অনেক কথা হয়েছিল। তুর্য বলল, আমার আশেপাশে মেয়ে আছে আর আমি কথা বলবো না, তা কি হয়? তুর্যের কথায় সবাই হাসল। সায়ন্তনী বলল, আমার তাড়া আছে, কাজে যেতে হবে। ইমন বলল, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি, আমার মায়ের চায়ের দোকান আছে, আমি ওখানেই বসি। মা অসুস্থ, তবু স্কুলে থাকতে একটু বসে। মা অসুস্থ, তবু স্কুলে থাকলে একটু বসে। আমার বাবা নেই, আমি দোকানে না বসলে মা ভাই উপোস করবে। ইবান সায়ন্তনীর কথা শুনে বলল, আমাদের বন্ধু হবে? আহনাফ ভ্রু কুঁচকে ইবানের দিকে তাকালো। এরপর সবাই সায়ন্তনীর সাথে বন্ধুত্ব করলো। শুধু আহনাফ বলল, এর আগে একটা মেয়ে বন্ধু জুটিয়েছিলাম, সে এখনো পিছু ছাড়ছে না। আবার কোনো বন্ধু বানাতে চাই না। ইবান বলল, সবাই জ্যোতির মতো না। সায়ন্তনী হেসে বলল, তাহলে আমার ভাই হয়ে যাও, বন্ধু হতে হবে না। আহনাফ হেসে বলল, ওকে, আজ থেকে আমরা ভাই বোন। এদিকে মাউশিয়াত ক্লাস থেকে বের হয়ে দেখল সায়ন্তনী ইবান আর ইমনের সাথে হেসে হেসে কথা বলছে। মাউশিয়াতের কেন যেন ব্যাপারটা ভালো লাগলো না। সে কোনো কিছু না ভেবেই ইমনের সামনে এসে দাঁড়ালো আর বলল, ইমন, সরি, আমি এমনই, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি ভেবেছি ইবান প্রথম হয়েছে, তাই তুমি আমাকে খোঁচা দেবে। মাউশিয়াত কাঁদো কাঁদো মুখ করে ইমনের দিকে তাকালো। ইমনের মন মুহূর্তে গলে গেল, কিন্তু ইবান ইমনকে আটকে দিয়ে মাউশিয়াতকে উত্তর দিল, তোমার মতো বদমেজাজি মেয়েগুলো কখনোই বন্ধু হওয়ার যোগ্য না, তার চেয়ে সায়ন্তনী অনেক ভালো। মাউশিয়াত সায়ন্তনীর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। সায়ন্তনী মাথা নিচু করে রাখলো। মাউশিয়াত ইমনের কোনো উত্তর না পেয়ে চুপচাপ চলে গেল। সেদিন মাউশিয়াত বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করলো। সে কখনো দ্বিতীয় হয়নি, তাই এই ফলাফলে সে খুবই অসন্তুষ্ট হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি খারাপ লাগছে ইমনকে অকারণে আঘাত দিয়েছে তাই। সে সেদিন বসে ভাবল, ইবান প্রথম হলেও সব সারির শিক্ষার্থীদের সাথেই তার বন্ধুত্ব আছে, অথচ মাউশিয়াত সবসময় প্রথম সারির শিক্ষার্থীদের সাথেই বন্ধুত্ব করবে। হয়তো তার এমন ব্যবহারের জন্য সৃষ্টিকর্তা তার উপর অসন্তুষ্ট। কিন্তু যাই হোক, আজ সে সায়ন্তনীকে ইমন আর ইবানের সাথে একদমই সহ্য করতে পারছিল না। মাউশিয়াত চায় না তার বন্ধুরা অন্য কারো বন্ধু হোক, তাই সে মনে মনে ভাবল, যে করেই হোক না কেন ইবান আর ইমনের মনে তার প্রতি ভালো লাগা সৃষ্টি করিয়ে তাদের ভালো বন্ধু হবে।